হুম, চলো শুনতে পাচ্ছ এবার অরিত্র? হ্যাঁ অরিত্র শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। চলো এখানে এই জায়গাটা থেকে শুরু করি। এইখানের ক্ষেত্রে আমরা বলছি হচ্ছে যে আমরা এটা অলরেডি আগেও দেখেছি, সেটা হচ্ছে 4 নেবার, 8 নেবার আর হচ্ছে m নেবার। 4 নেবারের ক্ষেত্রে লজিকটা কিরকম, 4 নেবার মানে 4 অ্যাডজাসেন্টের ক্ষেত্রে লজিকটা হচ্ছে যে কোনো একটা পিক্সেল যদি আমার থাকে, তার 4 নেবার কথাটার মানে তার উপরের পিক্সেলটা, তার একদম ইমিডিয়েট রাইটের পিক্সেলটা, ইমিডিয়েট বটমের পিক্সেলটা, ইমিডিয়েট লেফটের পিক্সেলটা, এইটাকে 4 নেবার বলা হয়। এই যদি 8 অ্যাডজাসেন্ট বা 8 নেবারের দিকে যাই, 8 নেবার মানে হচ্ছে ডায়াগোনাল গুলোকে ইনক্লুড করব, কারণ এই 4 নেবার থাকবে প্লাস আমরা ডায়াগোনাল গুলোকে ইনক্লুড করব। আর এইখানে এম অ্যাডজাসেন্টটা বেসিক্যালি মিক্সড অ্যাডজাসেন্ট, মানে এইটার ক্ষেত্রে আমরা নিজেরা ডিসাইড করে নেব। তাহলে আমরা 4 নেবার তো নেবই, 4 নেবার ছাড়া আমরা আরো কিছু অ্যাডিশনাল নেবার আমরা ইউজ করতে পারি। তাহলে আমাদের এখানে দেখো দুটো পিক্সেলের কনসিডার করা হয়েছে, পি আর কিউ। তাহলে আমি পি এর 4 নেবার নিলাম, ঠিক আছে, যেইখানে মানে পি আর কিউ এর মধ্যে 4 নেবার, তো ছবিটা কি দেওয়া আছে, পি আর কিউ এর মধ্যে আমরা 4 নেবার নিলাম। তাহলে আমি পি এর 4 নেবারটা নিলাম, পি এর 4 নেবারটা নিলাম, তাদের মধ্যে মেবি ইন্টারসেকশন থাকতে পারে, তা ইন্টারসেকশন পিক্সেল গুলোকে নেব না, তাই ইন্টারসেকশন পিক্সেল গুলোকে বাদে বাকি পোর্শনটুকুকে নিলাম। তাহলে এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে এম অ্যাডজাসেন্ট। বোঝা গেল? আর ইন্টারসেকশন যদি কোনো পিক্সেল না থাকে তাহলে তো হলোই, তাহলে তো কোনো অসুবিধা নেই। কি বললাম, বোঝা গেল কিনা? হ্যাঁ দাদা বোঝা গেছে। এইখানে ডেফিনেশন গুলো দেওয়া আছে, দেখবে এই এক্সাম্পলটা দেখে নেবে এইখান থেকে। আর এখানে থেকে এই যে মানে এইগুলো গ্রাফ থিওরিতে পড়িয়েছিলাম যখন, কয়েকটা জিনিস পড়িয়েছিলাম। যাই হোক, এটা হচ্ছে মানে মেট্রিক কথাটার মানে কি, এটা আমরা হয়তো গ্রাফ থিওরি যখন পড়িয়েছিলাম তখন হয়তো পড়িয়েছিলাম। মেট্রিক কথাটার মানে হচ্ছে তিনখানা কন্ডিশন আমাদের ফলো করতে হয়। একটা হচ্ছে পজিটিভ হতে হয়, তাহলে ডিস্টেন্স ফাংশন, দুটো কোঅর্ডিনেটের মধ্যে ডিস্টেন্স সবসময় হচ্ছে, মানে দুটো পিক্সেলের মধ্যে ডিস্টেন্স কিন্তু সবসময়, যেহেতু লেন্থ, সেহেতু সবসময় পজিটিভ হয়। তাই জন্য পি থেকে কিউ এর মধ্যে ডিস্টেন্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, আর পি আর কিউ যদি সেম হয় তখন ই হবে। তাহলে এইটা মেট্রিক, কোন একটা জিনিস মেট্রিক প্রুফ করতে গেলে বললাম তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করতে হয়। একটা হচ্ছে পজিটিভ হতে হবে, একটা হচ্ছে রিফ্লেক্সিভ হতে হবে, আর একটা প্রপার্টি হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিকে প্রুফ করতে হবে। তো এইটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করতে হবে, এইটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রপার্টি রাখতে হবে, আর এটা হচ্ছে নন নেগেটিভ হতে হবে। নন নেগেটিভ বললাম, পজিটিভ কেন বললাম না, কারণ জিরো হতে পারে, যেখানে জিরো হতে পারে সেগুলোকে নন নেগেটিভ বলা হয়। তো এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করলে তাকে আমরা একটা ম্যাট্রিক বলি। তাহলে দুটো পিক্সেলের মধ্যে ডিস্টেন্সের যে ফাংশনটা আছে সেটা এই তিনটেকেই কি করে, মেনটেন করে। 3 নম্বরেরটা, 2 নম্বরেরটা বোঝা যায় রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ কথাটা মানে পি থেকে কিউ এর ডিস্টেন্স, কিউ থেকে পি এর ডিস্টেন্স দুটোই সেম, তার মানে ডাইরেকশন, ডিস্টেন্স মাপার জন্য ডাইরেকশনের কোনো ব্যাপার নেই, এদিক থেকে মাপলেও যা ডিস্টেন্স পাবো ওদিক থেকে মাপলেও সেম ডিস্টেন্স পাবো। নেক্সট 3 নম্বরের লজিকটা কি, 3 নম্বরেরটাকে বলা হয় হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রাইঅ্যাঙ্গেল ইনইকুয়ালিটির কথাটা মানে হচ্ছে যে এ থেকে এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে ডিস্টেন্স বার করতে চাই, এই ডিস্টেন্সটা অলওয়েজ ছোট হবে পারপেন্ডিকুলার, দুটো পারপেন্ডিকুলার ডিস্টেন্সের সামের থেকে। তার মানে এবিটা ছোট হবে এখানে এসি প্লাস সিবি থেকে, এটা ট্রায়াঙ্গেলের প্রপার্টি। বোঝা গেল? এই জিনিসটাকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলে। যে কোনো ট্রায়াঙ্গেল ফর্ম হতে গেলে এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করতেই হবে। বড় বোঝা গেল কিনা? হ্যাঁ দাদা বোঝা গেছে। বাকিটা বুঝেছো?
বাট ইনইকুয়ালিটিটা আর একবার একটু বলবে, মানে ট্রায়াঙ্গেল ফর্ম করতে গেলে এটা বোঝায়, বাট ইনইকুয়ালিটিটা হ্যাঁ, যে কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল তৈরি হওয়ার কন্ডিশনটাই হচ্ছে, যে কোনো ট্রায়াঙ্গেল তৈরি হওয়ার কন্ডিশনটাই হচ্ছে, মানে অবশ্যই রাইট অ্যাঙ্গেলের কথা বলছি, যে মনে করো আমার এই রকম আছে, এ পয়েন্ট আছে, বি পয়েন্ট আছে, আমি যদি এখান থেকে এইখানে সোজা যাই, তাহলে এই যাওয়াটাকে পারপেন্ডিকুলার ডিসটেন্স বলা হয়, মানে একটা একদম সোজা ওই টুয়ার্ডস ওই দিকে গেছি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি ওই হচ্ছে আমাদের দেখবে দু রকম হয়, অতিক্রান্ত দূরত্ব আর সরণ। এইটা বেসিক্যালি ওটা, যে সরণ, এটাকে দুইয়ের মধ্যে ডাইরেক্টলি ডিসটেন্স। এইটার পরিবর্তে আমি যদি একটা ট্রায়াঙ্গেলের রেসপেক্টে এইভাবে যাই, তাহলে এইখানের ক্ষেত্রে এটা সি হচ্ছে, আমার এই রুটটা অলওয়েজ লং পড়বে, তাহলে এবি অলওয়েজ ছোট হবে, অলওয়েজ যে কোনো ভ্যালুর জন্য এসি প্লাস সিবি থেকে। তার মানে হ্যাঁ, তার মানে কোনো একটা এরকম ধরনের সিচুয়েশনে যদি একটা এল শেপের রাস্তা থাকে, তাহলে তুমি যদি তার হাইপোটেনিয়াস বরাবর যাও, তাহলে সব থেকে কম ডিস্টেন্স অতিক্রান্ত করতে হবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ এটা তো বুঝেছি। হ্যাঁ, এটাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আচ্ছা, এইটাকেই বলছি যে আমরা পি থেকে জেড এ যাচ্ছি, পি থেকে মানে অ্যাকচুয়ালি পি থেকে কিউতে যাওয়ার না, এখানে পি থেকে জেড এ, হ্যাঁ পি থেকে জেড এ যাওয়ারই, তা আমি পি থেকে জেড এ যেতে চাই। তা পি থেকে জেড এ যেতে গেলে আমি পি থেকে কিউতে যেতে পারি, কিউ থেকে জেড এ যেতে পারি। তা আমি যদি ভায়া পথে যাই, তাহলে আমার ডিস্টেন্স বেশি হবে দেন ডাইরেক্টলি, ডাইরেক্ট গেলে আমাদের ডিস্টেন্স কম লাগবে। বোঝা গেল কি বললাম? আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এইটাকে পি ভাবো, এইটাকে জেড ভাবো, আর আমরা কিউ হয়ে যাচ্ছি। তাহলে ডিস্টেন্স বিটুইন pz is less than equal to distance between pq plus distance between qz। বুঝেছি তো? হ্যাঁ দাদা। হ্যাঁ, এবার ইকুয়াল টুটা দিয়েছে কারণ এখানে z ক্যান বি এনিথিং, জেডটা কিউও হতে পারে, মানে পয়েন্ট দুটো এরকমও লাই করতে পারে একদম পারপেন্ডিকুলার, তাহলে কিন্তু ইকুয়াল হয়ে যাবে তখন। মাথা ঢুকলো? হ্যাঁ দাদা এরপরে এইটা হচ্ছে বেসিক ইউক্লিডিয়ান ডিস্টেন্স, দুটো পয়েন্টের মধ্যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স। আমার যে যে পি পয়েন্ট আছে তার কোঅর্ডিনেট আমরা এক্স কমা ওয়াই ধরলাম, আর যে কিউ পয়েন্ট আছে তার কোঅর্ডিনেট আমরা এস কমা টি ধরেছি। তাহলে আমাদের দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা কি? রুট আন্ডার x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এইটাকে এখানে এরকম ভাবে লিখেছে, এই যে 1/2 এটাই হচ্ছে রুটটা, তার মানে এইটা নর্মাল ডিস্টেন্সের ফর্মুলা, যেটা ছোটবেলা থেকে শিখে আসছি। বোঝা যায়? হ্যাঁ দাদা। তা এই যে ডিস্টেন্সটা বলে, এইবার একটুখানি ভালো করে বোঝা যাক। যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করি, এই পয়েন্টটা আমরা মনে করো বললাম হচ্ছে আমাদের পি পয়েন্ট, যেটার কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই। এই পয়েন্টটা মনে করো, জাস্ট আমি বলছি, এই পয়েন্টটাকে আমরা কিউ পয়েন্ট ধরছি, যেটার কোঅর্ডিনেট এস কমা টি। তাহলে এদের মধ্যে এই হাইপোটেনিয়াসটার ভ্যালুই হচ্ছে এই এই ইউক্লিডিয়ান ডিস্টেন্সটা। তাহলে এইটাই হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বোঝায়। ইউক্লিডিয়ান ডিস্টেন্স ইকুয়াল টু রুট আন্ডার, বলো বোঝা যায় কিনা, এক্স মাইনাস এস তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টি তার হোল স্কোয়ার। বলো বোঝা যায়? এটাই হচ্ছে হাইপোটেনিয়াসটা, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা। বলো বোঝা যায় কিনা? হ্যাঁ দাদা বোঝা গেছে। এইবার এখানে দেখো, এইখানে লেখা রয়েছে সিটি ব্লক ডিস্টেন্স।
এইটাকেই হচ্ছে আরেকটা নাম দিয়ে মানে চেনা যায়, সেটাকে বলা হয় ম্যানহাটন ডিস্টেন্স। তো এই সিটি ব্লক ডিস্টেন্স দেখো বোঝায় এই যে এক্স মাইনাস এস করা হয়েছে, এইটা মানে এক্স অ্যাক্সিসের ডিফারেন্স, ওয়াই মাইনাস টি করা হয়েছে, এটাকে ওয়াই অ্যাক্সিসের ডিফারেন্স বলে। মানেটা কিরকম, এটা কোন জিনিসটা, আমরা একটুখানি একটা ফ্রেশ পেজে যাই, ছবিটা নিয়ে বোঝানো মুশকিল হবে। এইটাকে এক্স অ্যাক্সিস ভাবো, এইটাকে ওয়াই অ্যাক্সিস ভাবো। আচ্ছা, একদম ওয়াই অ্যাক্সিসটার উপরেই হতে হবে তা না, মানে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল বা ওয়াই তে ভাবো। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে বলো তো? বা এই পয়েন্টের রেসপেক্টে এক্স এর ভ্যালু কত হবে, কোঅর্ডিনেটও বলতে হবে না। এক্স এর ভ্যালু এক্স হবে। এক্স হবে, তো এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স, এই পয়েন্টটার কোঅর্ডিনেট এটা এস হবে। এস। তাহলে এই ডিসটেন্সটা কত? এস মাইনাস এক্স। এস মাইনাস এক্স। এইখানের ক্ষেত্রে এইটার কি, এটা কত? এটা হলো ওয়াই এইটা কত? টি। এই ডিসটেন্সটা কত? ওয়াই মাইনাস টি। তাহলে এইটাই বলছি আমরা এখানে, আমরা সাইন এখানে কনসিডার করছি না, সেই জন্য যদি সাইন কনসিডার না করি তাহলে এক্স মাইনাস এস তার আমরা মড ভ্যালু বলতে পারি। এইখানেও আমরা কোনটা বড় কোনটা ছোট যদি কনসিডার না করি, কারণ আমরা তো উল্টোটাও লিখতে পারতাম, বিটাকে নিচে লিখে কিউটাকেও তো উপরে লিখতে পারতাম। তাহলে এস আগে যাবে না, এস আগে থাকবে না, এক্স আগে থাকবে, ম্যাটার করে না। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ দাদা বোঝা গেছে। হ্যাঁ, তো এই মড দেবো মানে অ্যাবসলিউট ভ্যালুটা নিচ্ছি, ডিফারেন্সটা নিচ্ছি, আমাদের কোনো ইটা যায় আসে না। তাহলে টোটাল ডিসটেন্স কত? তাহলে টোটাল ডিসটেন্স ডি ইকুয়াল টু দেখো মড এক্স মাইনাস এস প্লাস মড ওয়াই মাইনাস টি, এটা বোঝায়। তাই এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেটের ডিফারেন্স, এটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটের ডিসটেন্স। তার মানে এই যে আমরা ম্যানহাটন ডিসটেন্স বলছি, ম্যানহাটন ডিসটেন্স বেসিক্যালি এই ডিসটেন্সটা, যেটা ঘুরে ঘুরে যাব বলেছিলাম, সেই ডিসটেন্সটা হচ্ছে ম্যানহাটন ডিসটেন্স। ভালো বোঝা গেল কিনা? বা সিটি ব্লক ডিসটেন্স বোঝা যায়, সিটি ব্লক বা ম্যানহাটন ডিসটেন্স মানেটা কি? হ্যাঁ দাদা। এই বুঝেছো তো? এইটা মানে হচ্ছে বেসিক্যালি আমাদের এই ডিসটেন্সটা, এইটা বরাবর গেলে যে ডিসটেন্সটা হয় সেটাই ভাবে বার করতে হয়। এইটাকে ফোর নেইবার ডিসটেন্সও বলা হয়, কারণ ফোর নেইবারে পৌঁছতে গেলে আমাদের শুধু রাইট অ্যাঙ্গেলেই যেতে হয়, আইদার টপে যেতে হয়, অথবা লেফটে যেতে হয়, রাইটে যেতে হয়, বটমে যেতে হয়। বুঝে গেল কিনা? আর যেই আমরা এইট নেবার ডিস্টেন্স বা চেসবোর্ড ডিস্টেন্সে যাব, তখন আমাদের এই এক্স আর ওয়াই এর মধ্যে আমরা যেটা বড় সেইটাকে কনসিডার করব, সেই ডিস্টেন্সটাকে শুধু কনসিডার করব। ভালো বোঝা গেল? আচ্ছা দাদা বোঝা গেছে। হুম। তো এইখানের ক্ষেত্রে দেখো, তাহলে আমি মনে করো এই পজিশনে দাঁড়িয়ে আছি, সেই জন্য এখানে জিরো আছে, এটার কোঅর্ডিনেট। এইবার আমি যদি লেফটে যাই তাহলে এক ইনক্রিজ হলো, এটা হচ্ছে ডি ডি ফোর মানে হচ্ছে সিটি ব্লক বা ম্যানহাটন ডিস্টেন্সে।
কারণ একবার এই দিকে গেলে এক্স অক্ষ বরাবর আমি একটা মুভ করেছি, তাই জন্য এই ডিফারেন্সটা 1 হবে, সেই জন্য এটা 1 বাড়লো। আমি যদি শুধু ওপরের দিকে যাই তাহলে 1 বাড়বে, আমি যদি লেফটে যাই 1 বাড়বে, রাইটে গেলেও 1 বাড়বে, মানে বটমে গেলেও 1 বাড়বে। বলো, সেখান থেকে আবার যদি আমি এখানে যাই আরো 1 বাড়ছে। এইটা 2 কেন হলো বলো? এটা কি ওই একের রেসপেক্টে সিটি ব্লক নিলে? ডিসটেন্স, সিটি ব্লক ডিসটেন্স। তো তার মানে কি, তার মানে লজিকটা হচ্ছে এইখান থেকে এইখানে যাচ্ছি, সেইটা হচ্ছে এক্স এ, মানে এক্স মাইনাস এস এর ভ্যালু 1 হয়ে গেল। আবার এখান থেকে এখানে যাচ্ছি, ওয়াই মাইনাস টি এর ভ্যালু 1 হলো। আচ্ছা, তাহলে 2 হয়ে গেল। হ্যাঁ, সিটি ব্লক ডিসটেন্সের ক্ষেত্রে আমরা কি নিই? আমরা তো ডাইরেক্ট এই ডিসটেন্সটা নিই না, আমরা কি নিই? পুরো ঘুরে আসাটা। ঘুরে আসা মানে কি, আমরা সবসময় রাইট অ্যাঙ্গেলে যাই। হ্যাঁ, তাহলে রাইট অ্যাঙ্গেলে গেলে কি হবে? এখানে যাব, তারপরে এখানে যাব, 2। তারপরে 2 হচ্ছে ডিসটেন্সটা। তাহলে এইটা কি করে তৈরি হয়েছে সেটা বোঝা গেল কিনা বলো? অবজার্ভ করো, তো এইটা হচ্ছে 4 নেইবার ডিসটেন্স, কিন্তু এটাকে বলছি সেজন্য D4 দিয়ে ডিনোট করা হচ্ছে, D4 দিয়ে ডিনোট করা হচ্ছে। বলো, ক্লিয়ার হয়েছে না? বুঝতে অসুবিধা আছে? আর যেই 8 নেবার ইউজ করছি আমরা, 8 নেবার ইউজ করা মানে আমি আমার এখানে দাঁড়িয়ে থেকে 8টা নেইবারকেই ডাইরেক্টলি যেতে পারি। তাহলে আমি ডায়াগোনাল অ্যালাউ কিন্তু এখানে, তাহলে ডায়াগোনালি যেতে পারি, আপরাইট তো ছিলই। এবার আবার সেখান থেকে আবার ডায়াগোনালিও যেতে পারি, আপরাইট তো ছিলই। বলো হয়ে যায় কিনা? হ্যালো, হ্যাঁ দাদা, বোঝা গেছে। তা এইগুলো কিন্তু লিখতে দেয়, এগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে। ম্যাট্রিক্স অপারেশন আমরা জানি মোটামুটি, এগুলো আর পড়তে হবে না, অ্যারিথমেটিক পড়তে হবে না। ব্যাস, এই চ্যাপ্টার থেকে আর মোটামুটি না পড়লেও চলবে। হ্যাঁ, এইবার এই জায়গার থেকে আমরা দেখো স্পেশাল অপারেশনের মধ্যে আমরা পড়েছিলাম, এই পোর্শনগুলো পড়েছি। সিঙ্গেল পিক্সেল অপারেশন, সিঙ্গেল পিক্সেল অপারেশনের মধ্যে আমরা ওই যে নেগেটিভ করা দেখেছিলাম, যে একটাই পিক্সেল নেবো, তার ইন্টেন্সিটিটাকে উল্টে দেবো, তাহলে সেটা হয়ে যাবে নেগেটিভ ইমেজ তৈরি হয়ে যাবে। নেইবারহুড অপারেশনের মধ্যে দেখো আমরা একটা উইন্ডো নিয়েছিলাম, উইন্ডোর উপরে বেস করে অপারেশন গুলো করেছিলাম, তো নেইবারহুড অপারেশন আমরা করেছিলাম, মনে পড়ছে? মানে আগের দিন তো ফিল্টারই অ্যাপ্লাই করলাম, তো ফিল্টার যত যে ফিল্টার গুলো অ্যাপ্লাই করছি সবই নেইবারহুডের উপর বেস করে। তো যে একটা উইন্ডো নিচ্ছে, কোনো একটা পিক্সেলের ভ্যালু ওয়েটেড অ্যাভারেজ হচ্ছে তার চারিদিকের পিক্সেলের উপর ডিপেন্ড করে, তাই তো? চেনা যাচ্ছে তো? বলো এই ইকুয়েশনটা চেনা যাচ্ছে কিনা? জি অফ এক্স কমা ওয়াই, এইটা হচ্ছে আমাদের আউটপুট ইমেজ, এটা একটা অ্যাভারেজ ফিল্টার। এফ অফ আর কমা সি, এটা হচ্ছে সেম জিনিসেরই আমাদের ইনপুট ইমেজ। আর এইখানে টোটাল নাম্বার অফ পিক্সেল বলে দিয়েছে, যে ডাইমেনশন বলে দিয়েছে, এম হচ্ছে এম খানা রো আছে আর এন খানা কলাম আছে। তাহলে টোটাল নাম্বার অফ পিক্সেল কতগুলো আছে? m cross n এম ক্রস এন খানা, এম ইন্টু এন খানা। তা এইটা বেসিক্যালি ওটা বোঝাচ্ছে যে জি অফ এক্স কমা ওয়াই তৈরি করো
এফ অফ আর কমা সি তার সামেশন নিয়ে, যেখানে আর আর সি উইন্ডোর মধ্যে বিলং করে, এটা একটা উইন্ডো বলেছে, আর তার যে টোটালি আছে সেটাকে অ্যাভারেজ করো। তাহলে এটা হয়ে গেল অ্যাভারেজিং ফিল্টার। আগের দিন দেখেছিলাম অ্যাভারেজিং ফিল্টার ইউজ করে স্মুদিং, মনে পড়ছে? ট্রান্সফরমেশন গুলো দেখেছি সবকটাই। এগুলো আমরা ইসে প্রুফ করেছিলাম, প্রুফ করার ব্যাপারটা আমরা কম্পিউটার গ্রাফিক্সে করেছিলাম, এখানে আমরা ইউজ করতে পারি ইমেজের ওপর। ব্যাস, তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি এই এই কটা জিনিস, যে কটা জিনিস বললাম এই কটা জিনিস এই চ্যাপ্টারটার থেকে মোটামুটি পড়তে হবে। তাহলে এই কটা জিনিস পড়লে তারপরে তো এইখানের থেকে তো আমরা এগুলো পড়িয়েছিলাম, সব এগুলো পড়িয়েছি সব, নেইবারহুড অপারেশন এখান থেকে শুরু হলো, এইগুলো এইগুলো সব কিন্তু পড়তে হবে। স্পেশাল ফিল্টার, টেম্পোরাল ফিল্টার, তারপরে নেগেটিভ, লক ট্রান্সফরমেশন, পাওয়ার ল ট্রান্সফরমেশন, গামা কারেকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা গামা কারেকশনের এক্সাম্পল। তারপরে পিস ওয়াইজ লিনিয়ার ট্রান্সফরমেশনের মধ্যে কন্ট্রাস্ট স্ট্রেচিং, যেটার মধ্যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটার মধ্যে আমরা কি করেছিলাম, আমরা কোন একটা ইমেজের কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিয়েছিলাম। ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং, মানে ছবিগুলো দেখবে মনে পড়ে যাবে। বিট প্লেন স্লাইসিং, বিট প্লেন অনুযায়ী একটা টাকার ছবি দিয়ে আমরা এক্সাম্পল করেছিলাম, যে এটা টাকার ছবিটা, এখানে ছবিটা ভালো নেই, যাই হোক। হিস্টোগ্রাম প্রসেসিং, হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন ওর অঙ্ক, এই অঙ্কটা সমেত। হিস্টোগ্রাম ম্যাচিং এর শুধু ডেফিনেশনটা, মানে বেসিক্যালি থিওরিটা শুধু। এইটা করতে গেলে আমাদের একটু মানে ম্যাথামেটিক্যালি করতে গেলে জিনিসটা অনেক অনেক জিনিস করতে হবে অ্যাডিশনালি, সেই জিনিসগুলো আমরা অতটাই করিনি, কারণ ওটা করতে গেলে আমাদের প্রবাবিলিটি পুরো জানতে হবে। এটা প্রবাবিলিটির পোর্শনটার জন্য আমরা ম্যাথামেটিক্স পোর্শনটা বাদ দিয়েছি, তাছাড়া এমনি বেসিক থিওরিটা পুরোটা হিস্টোগ্রাম ম্যাচিং এ। আর তারপরে হিস্টোগ্রাম ম্যাচিং এর, আচ্ছা হিস্টোগ্রামের ক্ষেত্রে এই অঙ্কটা দেখতেই পারো, এই অঙ্কটা একই একই অঙ্ক হবে উপরের, কোনো কোনো কিছু আলাদা নেই, এই অঙ্কটা একটু দেখে নেবে, একদম সেম সেম হবে, অঙ্কটার ক্ষেত্রে আমরা করতেই পারবো, অসুবিধা হবে না। আর এইগুলো তো এগুলো আর ওগুলোরই ভ্যারিয়েশন, এগুলো আর মোটামুটি লাগবে না এই ধরনের জিনিসগুলো। এইটা সেম অঙ্কই হিস্টোগ্রামে, শুধু 2D রেসপেক্টে দেওয়া, 2D ইমেজের রেসপেক্টে, এটাও দেখে নিও অঙ্কটা, দেখে নিও, না বুঝতে পারলে বলো, আমি দরকার হলে বলে দেবো ওখানে। এখানের ক্ষেত্রে এবার ফিল্টারিং গুলো, তাহলে স্পেশাল ফিল্টারিং শুরু হচ্ছে, তা স্পেশাল ফিল্টারিং এর মধ্যে আমরা স্মুদিং ফিল্টারও করেছি, আমরা এই ফিল্টারটা অ্যাপ্লাই করেছি, এগুলো করেছি, দেখবে আগের ক্লাসে ভিডিওগুলো, এই জিনিসগুলো আমরা করেছি, তা এগুলো করবে। কোরিলেশন কনভলিউশন কোরিলেশন, কনভলিউশন কোরিলেশন, তারপরে এই জিনিসগুলো করেছি আমরা। এটা কনভলিউশন কোরিলেশন 2D তে, এটা হয়তো আমি দেখাইনি, কিন্তু এটা 2D তে আছে, ঠিক আছে, এটা একটু দেখে নিও। আমরা লিনিয়ার করেছিলাম, এটা 2D ইমেজের উপরে কনভলিউশন কোরিলেশন, একই জিনিস, শুধু ডাইমেনশন একটা বেশি। এক্সাম্পলটা দেখে নিও। ভেক্টর রিপ্রেজেন্টেশন আমরা করিনি, ভেক্টর রিপ্রেজেন্টেশন অ্যাকচুয়ালি আমরা অ্যাভারেজিং ফিল্টারটা করেছিলাম।
তো এটা হচ্ছে অ্যাভারেজিং ফিল্টার। এরপরে স্মুদিং ফিল্টার হিসেবে আমরা স্মুদিং লিনিয়ার ফিল্টার অ্যাপ্লাই করেছি। এই ফিল্টারটাও দেখেছিলাম, এই ফিল্টারটাও দেখেছিলাম, এইটাও দেখেছি। আর আরেকটা আছে, হ্যাঁ, এই যে নন লিনিয়ার ফিল্টারের মধ্যে আমরা শার্পনিং ফিল্টার দেখেছি। শার্পনিং ফিল্টারের মধ্যে আমরা ল্যাপ্লাসিয়ান মনে হয় করেছিলাম। হ্যাঁ, ল্যাপ্লাসিয়ানটা করেছিলাম, এটা ল্যাপ্লাসিয়ান ফিল্টার। ঠিক আছে, এই অপারেটরটাই ল্যাপ্লাসিয়ান অপারেটর। এই যে ল্যাপ্লাসিয়ান ফিল্টারের আন্ডারে এটাই হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর। এগুলো করেছিলাম আগের দিন। তাই দেখো দুটো চ্যাপ্টারেই কত জিনিসপত্র রয়েছে এটা দেখেছি। তাহলে এই দুটো চ্যাপ্টার, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলাটা কিন্তু। ঠিক আছে, এই পোর্শনটা ওটারই অ্যাপ্লিকেশন, দেখে নিও। হ্যাঁ, দেখেইছি আমরা, এই পোর্শনটাও দেখেছি। এইটা হচ্ছে যে আমরা কি করে মাস্কটাকে আবার ইনক্লুড করে দিয়ে আমরা কি করে বেটার করতে পারি, এই পোর্শনটা আমরা দেখেছি। আর তারপরের আর কিছু দেখিনি, না এগুলো আর কিছু দেখিনি। এখান থেকে আর কিছু দেখিনি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আপাতত ইয়ে করতে পারি। তাহলে আমরা মোটামুটি এই চ্যাপ্টারটাও, এরপরে ফাজি শুরু হচ্ছে, ফাজি আমাদের সিলেবাসে নেই। তো এই পোর্শনটা মানে এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই দুটো চ্যাপ্টার আমাদের মোটামুটি কমপ্লিট। তাহলে এরপরে চলো আরেকটা চ্যাপ্টার ধরা যাক। তা বোঝা গেল সামনের দিকের পোর্শনগুলোতে কি কি জিনিস পড়তে হবে, না অসুবিধা আছে কোনো? হ্যাঁ, এই চ্যাপ্টারটা মোটামুটি। হ্যাঁ দাদা বোঝা গেছে। এইবার আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে ঢোকার আগে আমরা একটু সহজ কিছু ছোট টপিক পড়ে নিই আজকে। ফ্রিকোয়েন্সি ডোমেন মানে হচ্ছে ওই ইসের পোর্শনগুলো, ফুরিয়ার ট্রান্সফরমেশন, ফুরিয়ার হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা 2 নম্বর চ্যাপ্টার 3 নম্বর চ্যাপ্টার এই পোর্শন দুটো মোটামুটি কমপ্লিট করে ফেললাম। এরপরে আমরা ইসের পোর্শনটাতে যাওয়ার আগে, ফুরিয়ার ট্রান্সফরমেশনের পোর্শনটাতে যাওয়ার আগে আমরা একটু খুব সহজ সহজ জিনিসই করে নিই। আগের দিন সবাই ইসের পোর্শনটা বুঝেছিলে তো, যে আমরা ওই যা অপারেশনগুলো করছিলাম সেই অপারেশনগুলো ইসের রেসপেক্টে করছিলাম। তাহলে আমাদের এই পোর্শনগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমরা মোটামুটি বলতে পারি কিন্তু যে এই পোর্শনগুলো আমরা মোটামুটি দেখেছি।
ইন্ট্রোডাক্টরি পোর্শনটা মোটামুটি আমরা দেখেছি, আর বাকি সব পোর্শনগুলো আমরা মোটামুটি দেখলাম। এইবার এইখানের ক্ষেত্রে আমাদের কিছু কিছু ছোট্ট ছোট্ট জিনিস আমরা একটুখানি করব। শেষ দিনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যে কোনো ইমেজের উপরে অপারেশনকে আমরা একটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ইকুয়েশন টিকুয়েশন আসছিল, অনেক কিছু আসছিল, কিন্তু সেই যাই আসুক না কেন সেটাকে আমরা কনভার্ট করে কি বানিয়ে দিচ্ছিলাম, একটা ম্যাট্রিক্স বানিয়ে দিচ্ছিলাম, হ্যাঁ কি না? আচ্ছা, এই পোর্শনটা জিওমেট্রিক ট্রান্সফরমেশনটা আমাদের হয়ে গেছে। জিওমেট্রিক ট্রান্সফরমেশন আমরা দেখেছি। জিওমেট্রিক ট্রান্সফরমেশন মানে ওই যে ওইগুলো, ঠিক আছে, ইমেজ ডিফরমেশন এন্ড জিওমেট্রিক ট্রান্সফরমেশন, এই পোর্শনটা আমাদের হয়ে গেছে। এইটা বেসিক্যালি এইটা ওই রোটেশন স্কেলিং, তাহলে ওগুলোর ম্যাট্রিক্স গুলো দিয়ে মাল্টিপ্লাই করা। তার মানে যাই আমরা যে কোনো অপারেশন করি না কেন, সেটা জিওমেট্রিক ট্রান্সফরমেশন হোক ছিল না, না, আমরা এখানেও করেছিলাম, মনে করে দেখো। মানে এখানে কিছু করার নেই, এখানে বেসিক্যালি আমাদের কম্পিউটার গ্রাফিক্স আর এখানে মধ্যে পার্থক্যটা কি তুমি আমায় বোঝাও। আমাদের এইখানে একটা ইমেজ আছে, পার্থক্যটা কি আগে সেই 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 জিনিসটা নিয়ে চিন্তা করো। আমাদের একটা ইমেজ আছে, তো এই যদি একটা ইমেজ থাকে, এই ইমেজের মধ্যে আমি একটা পিক্সেলকে চয়েস করলাম, x, y পজিশনে একটা পিক্সেলকে চয়েস করলাম। এইবার এই ইমেজটার উপরে আমি একটা রোটেশন অ্যাপ্লাই করছি। তার মানে এটা কি হবে, এই যে XY পিক্সেলটা আছে এইটা দিয়ে আমি একটা বানাবো, যেখানে রোটেশনের যে ম্যাট্রিক্সটা আছে সেটা মাল্টিপ্লাই করব, তাহলে নতুন একটা আমি ভ্যালু পেয়ে যাব। এইবার এই এই XY এর একটা পিক্সেলের বদলে আমরা এই ইমেজের সবকটা পিক্সেল নিয়ে নেব, মাল্টিপ্লাই করব রোটেশনের ম্যাট্রিক্সটার সাথে, নতুন এটা পেয়ে যাব। তার মানে কি, তার মানে বেসিক্যালি জি অফ এক্স কমা ওয়াই বার করতে গেলে আমাদের বেসিক্যালি এফ অফ এক্স কমা ওয়াই এইটার উপরে রোটেশন অ্যাপ্লাই করতে হয় থিটা অ্যাঙ্গেলের। বুঝে গেল কিনা? হ্যাঁ। তার মানে আলাদা কি হচ্ছে, কিচ্ছু আলাদা না, একটা কিচ্ছু আলাদা না। ভালো করে মনে করে দেখো, এর আগে একদিন শুরু মানে ই করেছিলাম, দেখিয়েছিলাম। এই পার্টটা দেখো, আমি আরেকবার দরকার হলে দেখিয়ে দিই। ও, এটা তো আবার তো উপরে নিচে যেতে হবে। যাই হোক, ওই এইখানের ক্ষেত্রে কি দেখাতে হবে না, মোটামুটি বোঝা গেছে কি বললাম কথাটা? হ্যাঁ, বুঝে গেছি। হুম। এইখানে দেখবে, এইখানে করা আছে, দাঁড়া কোথায় গেল, এইটাতে ছিল। খুঁজে পাচ্ছি না আবার ট্রান্সফরমেশন গুলো। যাই হোক, ওই যে চারটা দেওয়া আছে, ওই চারটে দেখবে আমরা যে যা গ্রাফিক্সে করেছিলাম ওই ইগুলোই রয়েছে, ওই ম্যাট্রিক্স গুলোই রয়েছে। কি বলছি বোঝা গেল? হ্যাঁ। হুম, ওই সেম ম্যাট্রিক্স রয়েছে, এমন না যে ম্যাট্রিক্স গুলো চেঞ্জ হয়ে গেছে, কিচ্ছু চেঞ্জ হয়নি, একদম সেম জিনিস কিন্তু আমরা করব। তা এইবার এইখানের ক্ষেত্রে তাহলে আমরা এই জায়গাটার কনক্লুশনে আসতে পারি কিনা, যে আমাদের কাছে ইমেজের ওপর অপারেশন মানেটা কি? আমরা কি বলতে পারি এই কথাটা, যে ইমেজের ওপর অপারেশন মানে আমাদের একটা উইন্ডো ডিসাইড করতে হবে, আর সেই উইন্ডোটার উপর মানে বেসিক্যালি ফিল্টার ডিজাইন করতে হবে আমাদের বেসিক্যালি। এইবার ফিল্টারটা যদি স্মুথ করার জন্য হয় তাহলে আমরা স্মুদিং ফিল্টার বলবো, এটা যদি শার্প করার জন্য হয় শার্পনিং ফিল্টার বলবো। আমাদের নয়েজ ক্যান্সেলেশনের জন্য আমরা যেটা করব, বা নয়েজ রিমুভালের জন্য, সেইটাও কাইন্ড অফ সেম জিনিস। আমরা কি করব, নয়েজ ইটা বা এজ ডিটেকশন, তারপরে যে কোনো রকমের অপারেশন হোক না কেন, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে জাস্ট একটা ফিল্টার ডিজাইন করা। বলো, ফিল্টারের ব্যাপারটা আগের দিন বোঝা গেছিল। এই জায়গাটাতে আমরা এগ্রি করতে পারি কিনা? এই জায়গাটাতে এগ্রি করতে পারলে আমরা তাহলে নয়েজ রিডাকশনও আমরা ইজিলি বুঝতে পারবো জিনিসটা।
বলো এই জায়গাটা আগে যদি বোঝা যায় তাহলে আমরা নয়েজ রিডাকশনের অ্যালগরিদম গুলো দেখবো, দেখে সেখান থেকে সেই ফিল্টার গুলোর ডিজাইনটাই দেখবো, আর কিছু না। হ্যাঁ স্যার বুঝেছি। হুম, তাহলে নয়েজ রিডাকশনের ক্ষেত্রে দেখো আমরা এইটা এই চ্যাপ্টারের আন্ডারে করব। সেইটাকে বলছি হচ্ছে এই যে ইমেজ ডিগ্রেডেশন এন্ড রেস্টোরেশন প্রসেস। তাহলে এইখানের ক্ষেত্রে আমরা নয়েজ রিডাকশনের কথা চিন্তা করব। তাহলে নয়েজ কি জিনিস? নয়েজ হচ্ছে খুব বেসিক লেভেলে যে কোনো একটা যদি ইমেজ থাকে সেই ইমেজে যদি কিছু পিক্সেল র্যান্ডামলি যদি পরিবর্তন হয়ে যায়, সেই জিনিসগুলোকে এবার সেটা ইন্টেন্সিটি ক্যাপচার করতে পারেনি, সেন্সারটা ওই পিক্সেলের জন্য প্রপারলি ইন্টেন্সিটিটাকে ক্যাপচার করতে পারেনি বা স্টোর করতে পারেনি, তো এই ধরনের কোনো একটা প্রবলেমের জন্য এই ধরনের নয়েজ আমরা দেখতে পাই। তার মানে কি, যেমন খুব ফেমাস হচ্ছে সল্ট অ্যান্ড পেপার নয়েজ। তাহলে আমরা যদি সল্ট অ্যান্ড পেপার নয়েজ যদি করি তাহলে দেখব আমাদের নর্মাল ইমেজের মধ্যে কিছু গ্রেইন গ্রেইন, এটা হচ্ছে সব থেকে কমন টাইপের নয়েজ। তাহলে কিছু গ্রেইনি ছবি আমরা দেখতে পাবো, যে উপর দিয়ে কিছু এরকম গ্রেইন হয়ে গেছে। রাত্রিবেলার দিকে আমরা যদি কোনো একটা খুব ভালো ক্যামেরা না দিয়ে ছবি, এটা এগুলো খুব ই করা, মানে ই না, ট্রু ট্রু পিকচার না। সল্ট অ্যান্ড পেপার নয়েজ অতটাও ওরকম হয় না, এগুলো বানানো ছবি। যাই হোক, এমনি মাথায় ঢুকছে ব্যাপারটা কি বোঝাতে চাইছি, এটা অনেকটা ইসের ছবি। তো এই ধরনের ইটাকে সল্ট অ্যান্ড পেপার নয়েজ বলা হয়। যে আমরা যখন ছবি তুলতে নিই অনেক সময় গ্রেইনি টাইপের একটা জিনিস আসে। তাহলে দেখো কিছু কিছু পিক্সেল আননেসেসারিলি ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। তাহলে এই জিনিসটাকে, তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়াল ইমেজ, কিন্তু এইটা হচ্ছে সল্ট মানে অ্যাকচুয়াল ইমেজ বলতে ওইটা হচ্ছে কারেক্টেড ইমেজ, আর এইটা হচ্ছে অ্যাকচুয়াল ইমেজ যেটা তোলা হয়েছে। তাহলে এবার আমাদের এমটা হচ্ছে যে আমরা এখান থেকে এই সল্ট অ্যান্ড পেপার নয়েজটাকে রিমুভ করতে চাই। তাহলে আমরা কি কি করে এই জিনিসটাকে রিমুভ করতে পারি? বলো, আপাতত আমরা জানি যে কিভাবে এটা রিমুভ করা যেতে পারে। এইটার মানেটা কি? মানেটা হচ্ছে মাঝে মাঝে এক একটা পিক্সেল দুম করে ব্ল্যাক হয়ে গেছে, এক একটা পিক্সেল দুম করে হোয়াইট হয়ে গেছে। তার মানে এই জিনিসটা আমরা কি করে ডিটেক্ট করতে পারি যে না, এই জায়গাটাতে এই পিক্সেলটার ব্ল্যাক বা হোয়াইট হওয়া উচিত হয়নি। বলো দেখি। দাদা আর একবার একটু বলবে? সল্ট অ্যান্ড পেপার নয়েজের মানেটা বুঝেছো? হ্যাঁ, কিছু কিছু জায়গায় হোয়াইট হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে বেশি করে। হ্যাঁ, এবার আমাদের কোশ্চেনটা হচ্ছে এই যে এই গ্রেন গুলো দেখতে পাচ্ছ তো ছবিতে? হ্যাঁ দাদা, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই যে ছোট ছোট পিক্সেল গুলো যে নষ্ট হয়ে গেছে, এগুলোকে কারেক্ট করার জন্য আমরা তাহলে কি ধরনের ফিল্টার অ্যাপ্লাই করতে পারি? কোন ধরনের ফিল্টার অ্যাপ্লাই করলে এইটা রিমুভ করা সম্ভব হবে? ফিল্টার মানে কি বোঝা যায়? ফিল্টার কথাটার মানে কি বোঝা যায়? তো দাঁড়াচ্ছি। হ্যাঁ বলো। পড়াই পড়াই। হুম, হুম, পড়িয়ে নি কথা বলছি। হুম, হুম, বলো। ফিল্টারের কথাটার মানে কি বোঝো আগে সেটা বলো। আমরা আগের দিন ফিল্টার হুম, ফিল্টার মানে ইমেজের কি উপরে কিছু বোঝো? লেয়ার, না ওইসব না। ইমেজটাকে আগের দিন আমরা প্রসেস। ফিল্টার ফিল্টার মানে আমরা আগের দিন প্রপারলি করেছি। যে আমরা কি করি, আমরা সবসময় যে কোনো একটা ইমেজের উপর যখন অপারেশন করতে নিই, তখন একটা ইমেজ যদি ধরি, এই ক্লাসগুলো ঠিক করে করো না এরকম ভাবে, তো আইডিয়াই কোনো এবারের যে পড়াচ্ছি কোনো আইডিয়াই কারোর ক্রিয়েট হচ্ছে না, কিছুই হচ্ছে না, কিছু হচ্ছে না। কারোরই কোনো আইডিয়া নেই।
তো এই যদি একটা ইমেজ হয়, আমরা সবসময় উইন্ডোর উপরে অপারেশন অ্যাপ্লাই করি। তো এই মনে করো পিক্সেল ইমেজগুলোর, মানে ইমেজটার, এই হলো ইমেজটার পিক্সেল। এইখানে এবার আমরা বলছি যে এই যে প্রত্যেকটা পিক্সেল আছে, প্রত্যেকটা পিক্সেলের মধ্যে কিছু ইন্টেন্সিটি ভ্যালু লেখা আছে। এরকম ইন্টেন্সিটি লেভেল কিছু লেখা আছে। আমরা আগের দিন দেখেছিলাম যে আমরা একটা উইন্ডো তৈরি করছি, যেই উইন্ডোর মধ্যে আমরা এইটাকে যদি নাম দিই ডাব্লু ওয়েট, আর এইটাকে যদি নাম দিই আমরা এফ এফ অফ এ, তাহলে বেসিক্যালি এফ আর এই ডাব্লু এর মধ্যে আমরা মাল্টিপ্লাই করে আমরা আউটপুট ইমেজ জি তৈরি করছিলাম। তাহলে এই যে ডাব্লু আমরা তৈরি করছি বা নিচ্ছি, এই ডাব্লুটাকেই আমরা বলছি আমাদের ফিল্টার। এই ডাব্লুটা বেসিক্যালি কিছু না, একটা 2D অ্যারে, 3x3 5x5 এরকম নেওয়া হয়। অডে কেন নেওয়া হয়? অডে নেওয়া হয় কারণ এই সেন্টার যে পিক্সেলটা আছে এই ভ্যালুটা বেসিক্যালি আপডেট হবে। এই ভ্যালুটা আপডেট হবে ডিপেন্ডিং অন ইটস নেইবার। এবার 8 নেবার ইউজ করতে পারি, 4 নেবার ইউজ করতে পারি। যদি 4 নেবার ইউজ করতে হয় তাহলে এই চারিদিকে 0 রাখবো, তাহলে এই 4 নেবার ইউজ করছি। আর যদি 8 নেবার ইউজ করতে হয় তাহলে সব দিকে ভ্যালু রাখবো। তো এইখানে যেগুলো থাকবে এগুলো হচ্ছে ওয়েট বেসিক্যালি, -1 -1 w -1 0 w -1 1 w 0 0 w, এরকম ভাবে ই করতে হবে। ভালো বোঝা যায় কিনা কি বললাম? তাহলে এই ওয়েট গুলোর উপরে, হ্যাঁ এই ওয়েট গুলোর উপর আমরা অপারেশন করব যেইখানে অ্যাপ্লাই করছি ফিল্টারটাকে। আমি যদি এখানে অ্যাপ্লাই করি, আমরা এফ এর ভ্যালুর সাথে ওই পার্টিকুলার ওয়েটের ভ্যালু মাল্টিপ্লাই করে সাম করব। সেই জন্য দেখো আমরা আগের দিন জি এর ডেফিনিশনটা মানে ই করেছিলাম যে সাম ওভার এ ইকুয়াল টু -1 বি ইকুয়াল টু -1 থেকে শুরু করে এইগুলো +1 অবধি যেতে পারে দুটোই। তারপরে আমরা বলেছিলাম এফ অফ এক্স মাইনাস এ কমা ওয়াই মাইনাস বি ইন্টু ডাব্লিউ অফ এ কমা বি, এরকম ভাবে আমরা ফর্মুলা লিখেছিলাম যে এই জিনিসটা ইকুয়াল টু জি অফ এক্স কমা ওয়াই তৈরি করে। তো এরকম ভাবে আমরা এই জিনিসগুলো লিখেছিলাম। আমরা হয়তো এখানে মাইনাস নিয়েছি তাই হয়তো ইকুয়েশনে আমরা এখানে প্লাস দিয়ে লিখেছিলাম, একই ব্যাপার, মাইনাস দিয়ে লিখলেও সেই একই দাঁড়াবে। তাহলে এই হচ্ছে ইকুয়েশন গুলো আমরা আগের দিন তৈরি করেছিলাম। তাহলে আমাদের মূল বক্তব্য হচ্ছে আমরা ল্যাপ্লাসিয়ান ক্ষেত্রে ডেরিভেটিভ অ্যাপ্লাই করেছিলাম, ইকুয়েশন বার করেছিলাম, ওই যাই বার করি না কেন আলটিমেটলি দেখো আমরা একটা ম্যাট্রিক্স বার করেছিলাম, যেই ম্যাট্রিক্সটাই এই ইমেজের উপর দিয়ে আমি যদি অ্যাপ্লাই করি বা অপারেশন করি আমাদেরই হবে। এবার আমার বক্তব্য হচ্ছে আমাদের এই সল্ট অ্যান্ড পেপার নয়েজ যদি অ্যাপ্লাই করি কি ধরনের ফিল্টার অ্যাপ্লাই করতে হবে। সল্ট অ্যান্ড পেপার যদি আমরা এইটাই করতে চাই তাহলে আমরা যেই ধরনের ফিল্টার অ্যাপ্লাই করব সেই ধরনের ফিল্টারের নাম হচ্ছে মিডিয়ান ফিল্টার। বাট নামটা আমি জিজ্ঞাসা করিনি, নাম বলতে পারবে কি করে? আমি কেন জিজ্ঞাসা করলাম? তার রিজনটা হচ্ছে যে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যে ইমেজটা ছিল ভালো ছিল, দুম করে একটা জায়গা হোয়াইটের আশেপাশে কিচ্ছু নেই, হোয়াইটের কোনো জায়গায় নেই আশেপাশে, কিন্তু দুম করে একটা হোয়াইট, এটাই তো সল্ট অ্যান্ড পেপার নয়েজ। নয়েজটা মানেটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ দাদা। তাহলে এই যে 255 দুম করে একটা জায়গায় মাঝখানে রইলো, তাহলে এই 255 ভ্যালুটা ভুল ভ্যালু।
আবার এটা এটা হচ্ছে তোমার সল্ট, সল্ট হচ্ছে হোয়াইট কালারের হয়, তাহলে এই 255 থাকা মানে সল্ট থাকা। আবার কোনো একটা জায়গাতে দুম করে হয়তো জিরো আছে, তার মানে এই জায়গাটা দুম করে ব্ল্যাক, আশেপাশে কোথাও কিন্তু জিরোর কোনো ধারে কাছে কিছু নেই, ঠিক আছে, আশেপাশে কোথাও জিরোর ধারে কাছে কিছু নেই মনে করো। তাহলে ওটা অ্যাভারেজ করে করে অ্যাভারেজ করে করলে খুব বাজে হবে, তার কারণটা হচ্ছে এই জিরোটা এই পিক্সেলটার ভ্যালুও আপডেট করে দেবে, এই পিক্সেলটার ভ্যালুও অনেকটা এফেক্ট দেবে, এই পিক্সেলটার ভ্যালুরও এফেক্ট দেবে, এই পিক্সেলটার ভ্যালু এফেক্ট দেবে। তাহলে এই কিছু যে 0 1 আছে, মানে 0 আর 255 আছে, তারা দেখো বাকিদের অনেকটা করে এফেক্ট দেবে। কারণ আমরা দেখেছিলাম কি, যখন নেবারহুড অপারেশন করা হয়, তো নেবারহুড অপারেশন করা মানে কি, যখন আমি এইটাকে কনসিডার করছি, এইটাকে আপডেট করব, তখন তো ওয়েটেড অ্যাভারেজ করা হয়, ওয়েটেড অ্যাভারেজে তো এইটাও কনসিডার হবে, হ্যাঁ কি না, কারণ আমি ফিল্টারটাতে এইভাবে বসাবো, তাই তো। হ্যাঁ হ্যাঁ তার মানে ওই জিরোটা একটা মুখ্য ভূমিকা পালন করছে না, কারণ তুমি তো ডিভাইডেড বাই 9 করবে আবার, তাহলে তুমি যেই মুহূর্তে ডিভাইডেড বাই 9 করছো বা করছো, তখন ওই জিরোটা তো ওই একটা ফ্যাক্টরকে, মানে অ্যাকচুয়ালি যোগ হচ্ছে 8খানা টার্ম, একটা তো জিরোর সাথে মাল্টিপ্লাই হয়ে 0 হয়ে যাচ্ছে, কিন্তু ডিভাইড করার বেলায় তুমি ডিভাইড করছো ডিভাইডেড বাই 9 দিয়ে, তাই তো, যদি 3x3 ফিল্টার ইউজ করি। কি বলছি বোঝাতে পারছি? তার মানে এইটা কি বলতে পারি যে আমরা যদি অ্যাভারেজ ফিল্টার অ্যাপ্লাই করি, তাহলে সবকটারই ইন্টেন্সিটি গুলো অনেক নিচের দিকে চলে যাবে অ্যাকচুয়াল ইন্টেন্সিটির থেকে। তার মানে কি, ছবিটা দেখে হয়তো মনে হতে পারে সল্ট অ্যান্ড পেপার নয় রিমুভ হয়েছে, হয়েছে মনে হবে, কিন্তু পুরো ইমেজের ইন্টেন্সিটিটা কি হয়ে যাবে, কমে যাবে না? হ্যাঁ কমে যাবে। কমে যাবে বা বেড়ে যাবে, কিছু ক্ষেত্রে কমে যাবে, কিছু ক্ষেত্রে বেড়ে যাবে। যেখানে 255 আছে সেখানে যেখানে বেড়ে যাবে, যেখানে হ্যাঁ যেখানে 0 আছে সেখানে কমে যাবে। বোঝা গেল কিনা কি বললাম কথাটা? তাহলে আমরা বলছি এর থেকে বেটার অ্যাভারেজিং ফিল্টারের বদলে আমরা মিডিয়ান ফিল্টার অ্যাপ্লাই করব। কেন মিডিয়ান ফিল্টার অ্যাপ্লাই করব, কেন অ্যাভারেজ ফিল্টার অ্যাপ্লাই করলে সমস্যা হবে সেটা বোঝা গেছে কারণটা? হ্যাঁ দাদা, কিছু জায়গায় ইন্টেন্সিটি বাড়বে, কিছু জায়গায় কমে যাবে। হ্যাঁ হ্যাঁ, আর সেটা নেবারহুড, পুরো নেবারহুডটার হবে, শুধু ওই ভ্যালুটার না, পুরো নেবারহুডের ওরকম পার্থক্য হয়ে যাবে, ঠিক তো? হ্যাঁ দাদা। হ্যাঁ, সেই জন্য আমরা যেটা বললাম যে এই এরারটা একমাত্র তখনই আসে যখন এক্সট্রিম দিকের ভ্যালু থাকে। এক্সট্রিম দিকের ভ্যালু মানে 0 থাকলে সমস্যা, আবার 255 থাকলে সমস্যা, বা জিরোর কাছা একদম কাছাকাছি ভ্যালু থাকলে সমস্যা, আর 255 এর একদম কাছাকাছি ভ্যালু থাকলে সমস্যা। মাঝের গ্রের দিকের ভ্যালু থাকলে কোনো সমস্যা নেই। এইটাকে অ্যাভয়েড করার সব থেকে সহজ উপায় হচ্ছে মিডিয়ান। আমার কাছে আমি কোনো ম্যাথমেটিক্যাল অপারেশনই করব না, আমরা কি করব, আমি একটা উইন্ডো নিয়ে গিয়ে বসালাম, এখানে একটা উইন্ডো নিয়ে গিয়ে বসালাম, এই যে উইন্ডোটা নিয়ে গিয়ে বসালাম, এইবার এইখানে যে প্রত্যেক কটা ইন্টেন্সিটি ভ্যালু আছে, এই প্রত্যেক কটা ইন্টেন্সিটি ভ্যালু, আচ্ছা এইটার জন্য 255 এর জন্য উইন্ডোটা এখানে নিয়ে বসাতে হবে, এইখানে বসাতে হবে, তাহলে সেন্টারটা আপডেট হয় সবসময়। এই যে ইগুলো আছে, ইন্টেন্সিটি ভ্যালুগুলো আছে, সেগুলোকে আমরা অ্যারেঞ্জ করে নিলাম অ্যাসেন্ডিং অর্ডারে, তারপরে তার মিডিয়ানটাকে চয়েস করলাম, সেই মিডিয়ানটা দিয়ে আমরা রিপ্লেস করে দিলাম। এটা তার মানে যখনই মিডিয়ানটা দিয়ে রিপ্লেস করছি, মিডিয়ান আর মিন এই দুটোর মধ্যে পার্থক্য বোঝা যায়। মিন মানে হচ্ছে অ্যাভারেজ, আর মিডিয়ানটা হচ্ছে আমার এক্সিস্টিং ভ্যালুগুলোর মধ্যে কোনটা মধ্যবর্তী ভ্যালু। পার্থক্যটা বোঝো? কি বলছি, পার্থক্যটা বোঝা যাচ্ছে? মিন আর মিডিয়ান এই দুটোর মধ্যে পার্থক্য বোঝা যায় না, মিডিয়ান কাকে বলে আর মিন কাকে বলে? মিন তো এভারেজ যেটা বললে, অ্যাভারেজ আর মিডিয়ান হলো আমার কাছে যে ভ্যালু গুলো আছে তাদের এভারেজ, না, টোটাল। না একদম না, মিডিয়ানের তাহলে মিডিয়ান মানে জানোই না, আমরা কি অবস্থা তোমাদের,
আরে বাবা, এই যে এমন তো না যে সারা জীবনের জন্য ভুলে গেলে চলবে। আমরা মিডিয়ান ফাইন্ডিং অ্যালগোরিদম করেছিলাম এর আগের সেমিস্টারে, তার আগের সেমিস্টারে, যেইখানে আমরা মিডিয়ান বার করা সব থেকে অ্যাডভান্স অ্যালগোরিদমটা শিখেছিলাম। এখন মিডিয়ান মানে কি সেটা তুমি কনফিউজ হচ্ছে বলতে গিয়ে। মনে করো কিছু ভ্যালু আছে, 32, 41, 67, 23, 4, 9, 11, 22 এরকম। এই ভ্যালুগুলোর যদি আমার মিন বার করতে হয়, তাহলে এইগুলোকে অ্যাড করে সাম বার করব, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ এলিমেন্ট। কতগুলো আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তার মানে এদের সাম বার করব, বার করে এই দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে এটা মিন বেরোবে। মিডিয়ান কি জিনিস? মিডিয়ান কথাটার মানে এইগুলোর মধ্যে মিডল ভ্যালু কোনটা। তাহলে এইগুলোর মধ্যে মিডল ভ্যালু জানার জন্য এগুলোকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করব। তাহলে 4, 9, 11, 22, 23, 32, 41, সরি, হ্যাঁ না ঠিক আছে, 67, এরকম ভাবে অ্যারেঞ্জ করে নিলাম। এইবার দেখবো মিডল ভ্যালু কোনটা আছে। তাহলে এবার মিডল ভ্যালু বার করার জন্য আমাদের মেথডটা কি ছিল, যে যদি ইভেন নাম্বার অফ এলিমেন্ট হয়, অডটাকে বলে নি, যদি অড নাম্বার অফ এলিমেন্ট হয় তাহলে অসুবিধা নেই। তাহলে অড নাম্বার অফ এলিমেন্ট কি হবে, মানে এটা কিরকম? 7 হলে হ্যাঁ, মনে করো 7 আছে, তাই n ইকুয়াল টু মনে করো 7 আছে। তাহলে n ইকুয়াল টু 7 হলে তাহলে আমরা সবসময় n/2 তার সিলিং, এইটাকেই সবসময় বলে দেবো হচ্ছে আমাদের মিডিয়ানটা। কি বললাম, বোঝা গেল? হুম। কিন্তু n ইকুয়াল টু যদি মানে ইভেন হয়, নাম্বার অফ এলিমেন্ট যদি ইভেন হয়, তখন মিডিয়ান বার করা একটু ডিফিকাল্ট। তখন যেটা করা হতো, মিডিয়ান ইকুয়াল টু n/2th অবজারভেশন, এতth অবজারভেশন, প্লাস n/2 প্লাস 1th অবজারভেশন, এতth অবজারভেশন, কি হয়েছে এটা দানা, এতth অবজারভেশন ডিভাইডেড বাই 2। কেন? তার রিজনটা হচ্ছে যদি 8খানা হয় তাহলে অ্যাকচুয়ালি একটা একটা মিডিয়ান না, আমরা দুটো মিডিয়ান পাই। তাহলে সেই দুটো মিডিয়ানের অ্যাভারেজটাকে আমরা মিডিয়ান বলে থাকি ইন জেনারেল। তাহলে এইটা কিন্তু ডিপেন্ড করে, মিডিয়ানটা কিন্তু ভ্যালুগুলোর ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে। তো মিডিয়ানটা কিন্তু অ্যাকচুয়াল মিডল ভ্যালু না, মিডিয়ান কিন্তু প্রচুর পরিমাণে শিফট হতে পারে। কি করে শিফট হতে পারে সেটা বোঝাচ্ছি। মিডিয়ান আর মিনের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এইটার ক্ষেত্রে কতগুলো আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আছে। তা 8টা যেহেতু আছে, তাই জন্য আমরা কোনটা মিডিয়ান বুঝতে পারবো না, তাই জন্য আমাদের মিডিয়ান দুটো ধরতে হবে, একটা n+1/2 এ আর একটা তার +1। তার মানে আমাদের এই দুটোর অ্যাভারেজ হবে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মিডিয়ানটা, এদের অ্যাভারেজটা। মনে হচ্ছে? আর এই যদি অড থাকতো তাহলে অসুবিধা ছিল না, অড থাকলে ডাইরেক্টলি একটাই পেয়ে যেতাম। মনে পড়লো কি বললাম? হ্যাঁ হ্যাঁ দাদা। ইন জেনারেল আমাদের অ্যালগরিদমের ক্ষেত্রে যদি আমরা প্রথম মিডিয়ানটা নিয়ে বেশি চিন্তিত থাকি, মিডিয়ান মানে লোয়ার মিডিয়ান যেটা থাকে, যদি দুটো মিডিয়ান থাকে তাহলে। তো এই যে এইটার যে অ্যাভারেজটা করলাম, এইটাই হচ্ছে মিডিয়ানটা। প্রথমে অ্যারেঞ্জ করলাম, তারপরে তার মিডল ভ্যালু নিলাম, যদি দুটো হয় তাহলে তার অ্যাভারেজ করে সেটাকে রেজাল্টে দেখালাম। এইবার এইখানে ক্ষেত্রে মিডিয়ান কিন্তু প্রচুর শিফট করতে পারে। কেন প্রচুর শিফট করতে পারে? মনে করো ভ্যালুগুলো এরকম আছে, আমি শর্টেডই লিখছি ইচ্ছা করে। মনে করো 4, 5, 6, এইটা 11, তারপরেই মনে করো আছে হচ্ছে 95, 120, 140, 160, ঠিক আছে? বা আমি যদি অতটাও বেশি না রাখি, 161, 162, 163, মনে করো এরকম আছে, বা এতগুলো বাড়িয়ে লাভ নেই, এ কটা আছে। এটার ক্ষেত্রে মিডিয়ান কত হবে? এতগুলো বাড়িয়ে লাভ নেই, আমি কমের উপরে রাখি, আমি একটু বোঝাতে চাইছি। হ্যাঁ করো। এটার ক্ষেত্রে মিডিয়ান কত হবে? দাদা কিছু দেখতে পাচ্ছি না।
95. দাঁড়াও। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ? তো এইটার ক্ষেত্রে মিডিয়ান হবে 95। দেখতে পাচ্ছ অরিত্র? হ্যাঁ দাদা দেখতে পাচ্ছি। তো এইটার ক্ষেত্রে মিডিয়ান হবে 95, কিন্তু মিন দেখো কত হবে? এখানের হায়ার দিকের ভ্যালুর সাথে লোয়ার দিকের ভ্যালুর যেহেতু এতটা পার্থক্য রয়েছে, তাই জন্য আমাদের মিডিয়ানটা দেখো অনেকটা শিফট করে যেতে পারে। যেমন আরেকটা এক্সাম্পল আমি যদি দেখাই, মনে করো এরকম আছে 3 4 5 11 17, 59.77 হবে। হ্যাঁ 18, আর এইখানে 140 মনে করো 140 আর 920। এইটার ক্ষেত্রে দেখো, এইটার ক্ষেত্রে মিডিয়ান কত হবে? 34 না 34 সব। এইটার ক্ষেত্রে মিডিয়ান কত হবে? কোনটা হবে? বলো, আরেকটা মনে করো তুমি। 17 আরেকটা মনে করো, চলো 1ও আছে মনে করো। এইটার ক্ষেত্রে মিডিয়ান কত হবে? ডাইরেক্টলি ভ্যালু বলতে পারবে এবার। 11 হবে। 11 হবে। তো এইটা হচ্ছে মিডিয়ান হচ্ছে। তাহলে মিডিয়ানটা দেখো অ্যাকচুয়ালি ডেটাটার প্যাটার্নটা বেশি ভালো করে এসেন্স করতে পারে, কারণ একটা খুব বেশি ভ্যালু রয়েছে, সেই ভ্যালুটার এফেক্ট দেখো মিডিয়ানে খুব একটা পড়লো না। কিন্তু এই যদি মিন বার করো, মিন কত আসবে এটা? এই যে একটা 920 আছে, এই 920টা দেখো মিনটাকে টানতে টানতে অনেকটা হায়ার ভ্যালুর দিকে নিয়ে চলে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি ডেটাটা কিন্তু সব ডেটা কিন্তু অত হাই না। বুঝতে পারছি কি বলছি? 120.3 হবে। তাহলে বুঝতে পারলে? তাহলে আমাদের আমাদের আমরা তাহলে বলছি যে 120 করে আছে। সত্যি কি এই ডেটাগুলো 120 ধারে কাছে আছে, নাকি একটা খুব বিশাল বেশি ভ্যালু আছে? একটা বিশাল ভ্যালু আছে। হ্যাঁ, তার মানে এটা কি, একটা এক্সট্রিম ভ্যালুর জন্য বাকি ভ্যালুগুলোর মিন বেড়ে যেতে পারে, অ্যাভারেজ বেড়ে যেতে পারে, কিন্তু মিডিয়ানটা দেখো খুব একটা, মিডিয়ানটা কিন্তু এক্সট্রিম ভ্যালু দিয়ে খুব একটা এফেক্টেড হয় না। এক্সট্রিম ভ্যালু কি আছে খুব একটা এফেক্টেড হয় না, কারণ মিডিয়ানটা ডিপেন্ড করে মিডিলের দিকে কে আছে। তাহলে এইটাই হচ্ছে অ্যাডভান্টেজ আমাদের ক্ষেত্রে। আমরা যদি মিনের কথা চিন্তা, মানে আমরা যদি আমাদের সল্ট অ্যান্ড পেপার নয়েজের কথা চিন্তা করি, সেখানে দেখো যদি 0 আসে এটা একটা এক্সট্রিম ছোট ভ্যালু, যদি 255 আসে সেটা একটা এক্সট্রিম বড় ভ্যালু। এই এক্সট্রিম ভ্যালুগুলো কিন্তু মিনকে খুব বেশি পরিমাণে হ্যাম্পার করতে পারে। তাহলে যদি মিনকে খুব বেশি পরিমাণে হ্যাম্পার করে, তাহলে আমাদের ইমেজটার কিন্তু ইন্টেন্সিটি বেড়ে বা কমে যেতে পারে, পুরো ইমেজটারই। কিন্তু আমরা যদি মিডিয়ান ফিল্টার অ্যাপ্লাই করি, মিডিয়ান ফিল্টারে কিন্তু এই এক্সট্রিম ভ্যালুগুলো খুব একটা এফেক্ট দেবে না, ইমেজের বাকি যে পিক্সেলগুলো আছে সেগুলোই দেখো এফেক্ট দেবে। তারপরে মিডিয়ান মিডিয়ান ফাইন মানে মিডিয়ান ফিল্টার কিন্তু সল্ট অ্যান্ড পেপার নয়েজের দ্বারা এফেক্টেড হবে না, কারণ সল্ট অ্যান্ড পেপার নয়েজের লজিকটাই হচ্ছে মাঝে মাঝে হোয়াইট আর মাঝে মাঝে ব্ল্যাক দিয়ে স্পট, সেগুলোর ইন্টেন্সিটি কিন্তু দুটো মানে এক্সট্রিম লেভেলে হবে। আর এইমাত্র যেটা আমরা দেখলাম যে মিডিয়ান ফাইন্ডিং মানে মিডিয়ান ফিল্টার কিন্তু এক্সট্রিম লেভেলের জিনিসগুলোকে হ্যান্ডেল করে না। বলো জায়গাটা কেন আমরা মিডিয়ান ফিল্টার অ্যাপ্লাই করলাম, আইডিয়াটা একটু হলেও বোঝা গেল কিনা? বুঝেছি। হ্যাঁ দাদা বোঝা গেছে। কোনো প্রবলেম নেই? না। তাহলে আমরা উইন্ডোটাকে নেব, উইন্ডোটাকে নিয়ে কি অ্যাপ্লাই করব, মিডিয়ান অ্যাপ্লাই করব।
মিডিয়ান ফাইন্ডিং অ্যাপ্লাই করব। মিডিয়ানটা খুঁজে বার করব, সেই মিডিয়ানটা দিয়ে ওর ইটাকে রিপ্লেস করে দেবো, সেন্টারটাকে রিপ্লেস করে দেবো। বলো। মিডিয়ানটা নেওয়ার জন্য তো ওটাকে আবার অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে আপনাকে হ্যাঁ হ্যাঁ, সেই অপারেশনগুলো যেগুলো আছে সেগুলো তো করতেই হবে। শুধু সেই জিনিসগুলো না, আমাদের ক্ষেত্রে ইও করতে হবে, ওর নাম কি বলে, যে তোমার যে প্যাডিং ট্যাডিং আগের দিন শিখিয়েছিলাম। কারণ একটা ফিল্টারকে ওপর দিয়ে রান করাতে গেলে আমরা আগের দিন দেখেছিলাম তো যে আউটলাইনটা বাদ চলে যেতে পারে। হ্যাঁ সেই জন্য আমাদের চতুর্দিকে প্যাডিং এখানেও জুড়তে হবে। তো এবার এখানে প্যাডিং জুড়লে সমস্যা হয়ে গেছে। কেন? কারণ প্যাডিং জুড়লে আমি কত দিয়ে জুড়বো, কারণ প্যাডিং এর ভ্যালুগুলো তো মিডিয়ান ফাইন্ডিং এ চলে আসবে। হ্যাঁ তো সেই জন্য প্যাডিং গুলো আমরা ডুপ্লিকেট করে অনেক সময় জুড়ে থাকি। ডুপ্লিকেট করে জুড়ে থাকি কথাটার মানেটা হচ্ছে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজের যে আউটার যে বর্ডারটা আছে, একদম আউটার পিক্সেলটা আছে, সেইটাকেই আমরা কপি করে দিই এইটাতে। তাতে আরো কিছু নতুন আমায় অ্যাড করতে হয়, 2-3টে ভ্যালু। সেখানে আমরা কোনো একটা ভ্যালু 0 বা 255 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু রেখে দিই। কিন্তু সেইটা আমাদের কিসে এফেক্ট করবে না, সেইটা আমাদের অতটা এফেক্ট করবে না মিডিয়ানের ভ্যালুকে। দেখো আগের দিনের জিনিসটা মনে থাকলেই বুঝতে পারবে কথাটার মানে। কথাটা মানে বোঝা গেল কি বললাম? হুম এই অরিত্র বুঝতে পারলে জায়গাটা কি বললাম? না একবার একটু ডিটেলসে বলবো। একটু ডিটেলসে বলো। হ্যাঁ, আগের দিনের ক্লাসের এইটা প্যাডিং এর জায়গাটা মনে করো যে আমরা বলেছিলাম যে যখন আমাদের একটা ইমেজ আছে, সেই ইমেজের ওপর আমি যদি একটা ফিল্টারকে রান করাই, তাহলে আমরা জানি ফিল্টারে শুধুমাত্র সেন্টারটা আপডেট হয়। তাহলে যদি সেন্টারটা আপডেট হয়, তাহলে তো এই ওপরের রোটা তো আপডেটই হবে না। এই ওপরের রোতে যে পিক্সেলগুলো আছে এগুলো তো তাহলে আপডেটই হবে না। কি বললাম, বুঝতে পারলাম? হ্যাঁ হুম। তাহলে এইটাকে সলভ করার জন্য আমরা কি বলেছিলাম, এইটাকে সলভ করার জন্য আমরা বলেছিলাম যে দাঁড়াও আমি এঁকেই নি ফিল্টারটাকে। তো এইটাকে সলভ করার জন্য আমরা বলেছিলাম যে এই ইমেজটার চারিদিক থেকে আমরা আরেকটা বর্ডার জুড়ে দেবো একটা। তাহলে আমি যদি একটা আরেকটা বর্ডার জুড়ে দিই, এটা কিন্তু ইচ্ছা করে জুড়ছি আমরা, আননেসেসারি পিক্সেল, কিন্তু পরে আবার রিমুভ করে দেবো। কিন্তু এইটা জুড়ে দিলে, হ্যাঁ এইটা জুড়ে দিলে আমাদের লাভটা হচ্ছে এখন আমরা ফিল্টারটাকে এখান থেকে অ্যাপ্লাই করব। তাহলে যদি এখান থেকে অ্যাপ্লাই করা শুরু করি, একদম স্টার্টিং থেকে অ্যাপ্লাই করব, তাহলে যদি স্টার্টিং থেকে অ্যাপ্লাই করা শুরু করি, তাহলে দেখো আমাদের অ্যাকচুয়াল ইমেজের, এটা ভেতরটাতে অ্যাকচুয়াল ইমেজের প্রথম পিক্সেলটাও আপডেট হবে, তাহলে কিছু বাদ যাবে না। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। কিন্তু এখানে আবার সমস্যাটা হচ্ছে, এখানে দেখো ছটা মানে টোটাল 9টা আছে, তার মধ্যে 6টা ভ্যালুই দেখো গার্বেজ। ইন জেনারেল আমরা কি করি, এই যে নতুন জুড়লাম বর্ডারটা, এই বর্ডারের পিক্সেলগুলোর ভ্যালু আইদার আমি 0 করে দিই অথবা 255 করে দিই, যে কোনো একটা করে দিই। কি বললাম, বোঝা গেল? আইদার পুরো হোয়াইট করে দিই ব্যাকগ্রাউন্ডটাকে অথবা পুরো ব্ল্যাক করে দিই ইন জেনারেল, যে এইটাকে প্যাডিং বলা হয়, প্যাডিং এর পোর্শনটা। কিন্তু এইখানে মানে এইখানের ক্ষেত্রে সল্ট অ্যান্ড পেপার নয়েজের মিডিয়ান ফিল্টারের ক্ষেত্রে আমি যদি প্যাডিং এর ভ্যালুটা 0 করে দিই বা 1 করে দিই, মানে 255 করে দিই, যাই করে দিই না কেন, যদি 0 করে দিই, তাহলে দেখো মিডিয়ানের ভ্যালু 0 হয়ে গেল না? কারণ 6টা ভ্যালু 0 হয়ে গেছে, ম্যাক্সিমামটাই তো 0 হয়ে গেছে। তাহলে আমি শর্ট করলে মিডিয়ানটা দেখো 0ই আসবে না, কারণ 9টা ভ্যালু আছে হ্যাঁ অলওয়েজ। হুম। 9টা ভ্যালুর তার মধ্যে মধ্যে মিডিয়ান 6টাই। বার করলে সবসময় হ্যাঁ সবসময় 5 নম্বর ভ্যালুটা আমার মিডিয়ান আসবে, আর সেখানে 6টা ভ্যালু সবসময় দেখো 0 আসছে বা 255 আসছে। তাহলে এই কেসে সবসময় 0 বা 255 এর মধ্যে যে কোনো একটা ভ্যালুই কিন্তু মিডিয়ান হিসেবে চলে আসবে না? হ্যাঁ তাহলে সেক্ষেত্রে সেই ভুল ভ্যালুটা হয়ে যেতে আমার, পারে। সেই ভ্যালুটা আমার অ্যাকচুয়াল ভ্যালুটাকে রিপ্লেস করে দেবে। তার মানে এইখানে এইটা কিন্তু আমাদের মানে কি হয়ে যাবে, আমাদের চান্স আছে যে এইটা আমাদের সল্ট অ্যান্ড পেপার নয়েজের এফেক্ট হয়ে গেল, মানে উল্টো আরো মিডিয়ান ফাইন, মানে সরি মিডিয়ান ফিল্টারটা আমার সল্ট অ্যান্ড পেপার নয়েজ তৈরি করে দিল। কারণ এই জায়গাটাকে তাহলে রিপ্লেস করে 0 করে দেবে।
সেইটার থেকে অ্যাভয়েড করার জন্য, এরকম ধরনের জিনিস যদি না হয়, সেই জন্য আমরা যেটা করে থাকি, অ্যাকচুয়াল যে ইমেজটা আছে তার পিক্সেলগুলোকে আমরা কপি করতে পারি চাইলে এখানে। এই যে পিক্সেলগুলো আছে, এই পিক্সেলগুলোকে আমি এখানে কপি করে দিলাম। আবার এই দিকেরও এই যে পিক্সেলগুলো আছে, লম্বা বাউন্ডারি পিক্সেলগুলো আছে, এই পিক্সেলগুলোকে এখানে কপি করে দিলাম। আবার এই দিকেও তাই, এই যে নিচের যে রোটা আছে এই রোটাকেই কপি করে দিলাম। আবার এই দিকেও তাই, এটাকেই কপি করে দিলাম। তাহলে চার কর্নারে দেখো কোনো ভ্যালু থাকবে না, চার কর্নারে আমি যা খুশি বসাই, 0 বসাই বা 255 বসাই, ওটা দেখো মিডিয়ান ফিল্টারের এফেক্টে আসবে না। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। এই বাকিরা বুঝেছো? বলো জায়গাটা। হ্যাঁ দাদা। কোন রকম, হ্যাঁ তাহলে কোন রকম অসুবিধা আছে এই সল্ট এন্ড পেপার নয়েজ রিমুভ করতে? তাহলে আমরা যদি এই চ্যাপ্টারটাতে যাই, হ্যাঁ আপনারে আমি এটা নিতে কইছিলাম, নিলেন না তো। মাসের টাকাটা ওটারই তো কথা বলছে, তুমি আবার কিসের কথা বলছো? না, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। এই মাস্ক পরো, শিল পরো। হ্যাঁ, তো সেম ভাবে তাহলে আমাদের ক্ষেত্রে আমরা কিরকম ভাবে করে থাকি, যে ইন জেনারেল যেটা হয়, ঠিক আছে, ডিজেনারেশন ফাংশন কথাটার মানেটা হচ্ছে, বা ডিগ্রেডেশন ফাংশন কথাটা মানেটা হচ্ছে যে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজের আমরা কি বললাম, যে সেন্সার খারাপ হয়ে গেছে কোনো কিছু পিক্সেলের বা কিছুই হয়ে গেছে, যার ফলে আমাদের যে অ্যাকচুয়াল ইমেজ আছে তার সাথে কোনো একটা নয়েজ জুড়ে গেছে সাম কাইন্ড অফ অপারেশনের জন্য। এবার সেইটাকে আমরা রেস্টোর করার চেষ্টা করে আবার অ্যাকচুয়াল ইমেজটাকে ফিরে পাওয়ার চেষ্টা করছি, এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তার মানে আমাদের যে এইখানে যেটা আছে সেইটা হচ্ছে বেসিক্যালি আমরা একটা এমন ধরনের অপারেশন করার চেষ্টা করব যেখানে আউটপুট ইমেজটা বেসিক্যালি আমাদের এইটা হচ্ছে আউটপুট ইমেজ, তাহলে এই যে আউটপুট ইমেজটা সেইটা হচ্ছে অ্যাকচুয়াল ইমেজ, ফিল্টার, তার সাথে একটা অ্যাডিশনাল জিনিস অ্যাড হয়ে রয়েছে, তো এইটাকে আমাদের রিমুভ করতে হবে, এইটা হচ্ছে আমাদের এইটা। এবার অ্যাকচুয়াল ইমেজ আর ফিল্টারের মধ্যে দেখো অপারেশনটাকে আমরা মাল্টিপ্লাই যে সবসময় করবো তা না, সেজন্য এইটাকে একটা এমন একটা সিম্বল দেওয়া হচ্ছে যার কোনো ডেসক্রিপশন নেই। এটা বেসিক অপারেশনের ক্ষেত্রে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে এটা মাল্টিপ্লাই হবে, বা যদি অন্য কোনো স্পেশাল কিছুর ক্ষেত্রে ফিল্টারের সাথে যদি অপারেশনটা আলাদা হয় তাহলে সেটা আলাদা হবে। কি বললাম, বোঝা গেল কিনা? আরেকবার বলবো কি বললাম কথাটা? মানে আমরা আপাতত যে কটা ফিল্টার দেখেছি সেখানে ইমেজের সাথে ফিল্টারের মাল্টিপ্লিকেশন করেই আমরা বার করি, কিন্তু নট নেসেসারিলি সব কটা রকমের ফিল্টারে মাল্টিপ্লিকেশন করা হয়। সেই জন্য আমাদের জেনারেলাইজ ফর্মুলাটাতে ফিল্টার আর ইমেজ এদের মধ্যে একটা অপারেশন করব বলেছি, কি অপারেশন করব সেটা ডিফাইন করিনি। কিন্তু আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে যে আমাদের এইখানে এই অ্যাডিশনাল কিছু একটা জিনিস আমাদের ইনক্লুড করতে হবে এটাকে কারেক্ট করার জন্য। কি বললাম, বোঝা গেল কিনা? হ্যাঁ এইবার এই নয়েজ মডেলের ক্ষেত্রে দেখো আমরা, আচ্ছা এগুলো হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ নয়েজ, এইগুলোতে আমি যেতে চাইছি না এখনই, এগুলো নেক্সট ক্লাসে শুরু করবো ওখানে। আমরা বেসিক বেসিক পিরিয়ডিক নয়েজ হয় এই জিনিসগুলো আছে, আমরা একটা রকমের এক্সাম্পল দেখালাম, আমরা নয়েজের ক্লাসিফিকেশনে আসছি, তার আগে আমরা বেসিক ইসে চলে যাই একদম। তাহলে এই মাত্র দেখো তোমরা যেটা করলে সেটা হচ্ছে মিন ফিল্টার, এই মাত্র আমরা ডিসকাস করলাম। সল্ট এন্ড পেপার নয়েজটা মিন ফিল্টার দিয়ে যাবে না,
কিন্তু মিন ফিল্টার দিয়ে কি ধরনের নয়েজ আমরা রিমুভ করতে পারি? তাহলে এইটা যদি আমি করি তাহলে কি ধরনের নয়েজ রিমুভ হবে বলো দেখি। কোন ধরনের নয়েজকে আমরা রিমুভ করতে পারি মিন ফিল্টার ইউজ করে? মিন ফিল্টারের কাজ কি? অ্যাভারেজ দিয়ে রিপ্লেস করা। অ্যাভারেজ দিয়ে রিপ্লেস হলে দেখো মিন ফিল্টারটা আমরা স্মুথ করার কাজে লেগেছিল। তাহলে স্মুথ করার কাজে লাগা মানেই হচ্ছে যে আমরা যখন ক্যামেরা দিয়ে অনেক সময় ছবি তুলি তখন ইমেজটা অনেকটা শার্প আছে। শার্প আসার ফলে আমাদের অনেক সময় যেটা ঘটে সেইটা হচ্ছে যে কিছু পিক্সেল আছে যার ইন্টেন্সিটি গুলো ওভার এক্সপোজড হয়ে যায়। ওভার এক্সপোজড ইন্টেন্সিটি মানে 100 হওয়ার কথা ছিল কিন্তু মনে করো 120 হয়ে গেছে। তাহলে সেই পোর্শন গুলোকে আমাদের যদি করতে হয় তখন আমরা কিন্তু মিন ফিল্টার ইউজ করি। এখানে ছবি হয়তো দিয়েছে, সেই ছবি তো দেখালেও আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, মিন ফিল্টারের আমি যদি একটা ছবি বার করে দেখাই, মিন ফিল্টারের অপারেশন। তা দেখো এইটা কিন্তু ব্লার করার মাধ্যমেই অ্যাকচুয়ালি অপারেশনটাও ব্লার করছে, স্মুথ করছে। কিন্তু এইখানে দেখো নয়েজ রিমুভালের রেসপেক্টে এর ফোরহেডে দেখো প্রচুর পরিমাণে পিক্সেল গুলো মানে স্ক্রিনটাকে করার জন্য পিক্সেলেটেড হয়ে গেছিল, আলাদা আলাদা ছোট 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 পিক্সেল বা ছোট ছোট নয়েজ ক্রিয়েট করেছিল, যেইটা কিন্তু সল্ট এন্ড পেপার নয়েজ না। সমস্যা হলো, যাই হোক এটা অন্য রকমের এইরকম কালার হয়ে যাবে না কিন্তু আবার থাক, এটা এই ছবিটাতে থাক। এইখানের ক্ষেত্রে দেখো এই যে মানে নোজে বলো বা চিক এরিয়াতে বলো, এই সবকটা এরিয়াতে দেখো গ্রেইনি একটা ভাব আছে, কিন্তু এটা কিন্তু সল্ট এন্ড পেপার নয়েজ না, এটা স্কিনটাকে রেপ্লিকেট করার জন্য এরকম হয়েছে। যেই মুহূর্তে আমরা স্মুথিং ফিল্টার অ্যাপ্লাই করব এতটাও খারাপ আসবে না, ঠিক আছে? মিন ফিল্টারে এখানে বেশি খারাপই হয়েছে। তা তা এইখানের ক্ষেত্রে আমরা যেটা করব সেটাতে কি হবে, এই জায়গাগুলো স্মুথ হয়ে যাবে। তার মানে এই যে গ্রের যে ভ্যারিয়েশন গুলো আছে এই গ্রের ভ্যারিয়েশন গুলো মিটে যাবে, যেটা নয়েজি আসছে সেই নয়েজ গুলো স্মুথ হয়ে যাবে। কি বললাম, বোঝাতে পারলাম? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। এইটা হচ্ছে মিডিয়ান ফিল্টার, যেটা আমরা এইমাত্র করলাম। এই মিডিয়ান ফিল্টার ছাড়া তাই এই এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করব কি সল্ট এন্ড পেপার নয়েজের ক্ষেত্রে। ওই ধরনের নয়েজের ক্ষেত্রে এই ধরনের জিনিস অ্যাপ্লাই করব। সল্ট এন্ড পেপার নয়েজ দেখবে হিউজ পরিমাণে আসে, হিউজ পরিমাণে আসে। তুমি যদি মানে নাইট টাইমে কোনো ছবি টবি তোলো, ক্যামেরা যদি খুব একটা ভালো না হয়, হিউজ অ্যামাউন্টের সল্ট এন্ড পেপার নয়েজ আসে। তাহলে এটা কিন্তু খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট আমরা করে দেখাতে পারি। ম্যাক্স ফিল্টার মিন ফিল্টার বুঝতেই পারছো, ম্যাক্স ফিল্টার মিন ফিল্টারের ডেফিনেশন কি হবে বলো? বলো ম্যাক্স এন্ড মিন ফিল্টারের ডেফিনেশন কি হবে? ইন্টেন্সিটি বাড়াবে, ইন্টেন্সিটি কমাবে। না 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 না, কোনো 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 আইডিয়াই তৈরি হচ্ছে না তোমাদের মধ্যে। ম্যাক্স আর মিন ফিল্টারের কি লজিকটা কি হবে? খুব ভেগলি বলছো কেন? আমরা তো মানে আমরা তো মেথডিক্যালি পড়েছি, আমরা তো অ্যালগরিদম লেখারও পরিস্থিতিতে আছি। অপারেশনটা কি হবে সেটা বলো। ম্যাক্সিমামটা তুলবে। ম্যাক্সিমামটা তুলবে, ম্যাক্সিমামটা তুলে কোনখানে রিপ্লেস করবে? মিডিলে। মিডলে। তাহলে এই যে ম্যাক্সিমামটা তুলে মিডলে রিপ্লেস করছে, এইটার মানে কিন্তু এই না যে তোমার ইমেজটা ইন্টেন্সিটি বেড়ে যাবে, নট নেসেসারিলি, কারণ ওটা উইন্ডোর মধ্যে থেকে ম্যাক্সিমামটা তুলছে। হ্যাঁ, উইন্ডোর মধ্যে যে ম্যাক্সিমাম, হ্যাঁ উইন্ডোর মধ্যে ম্যাক্সিমাম তোলা মানেই যে সবসময় ইন্টেন্সিটি বাড়বে সেটা গ্যারান্টি দিতে পারি না, কারণ ওইটুকু উইন্ডোর মধ্যে কোন গ্রে আছে, মনে করো সবকটা ভ্যালুই আছে হচ্ছে নিয়ারলি ইকুয়াল টু তোমার 120,
তাহলে ওটা 120 হবে। ওটাতে কিন্তু তুমি হয়তো ইমেজটা বার করার পর তুমি কিন্তু দেখে হয়তো বুঝবে না যে ইমেজটা ইন্টেন্সিটি বেড়ে গেল না কমে গেল, ওই গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু এইখানের ক্ষেত্রে ম্যাক্সিমাম আর মিনিমাম ইসের ক্ষেত্রে যদি ইমেজে সল্ট অ্যান্ড পেপার নয়েজ টাইপের জিনিস থাকে তাহলে কি ঘটতে পারে? আমরা মনে করো একটা ম্যাক্স ফিল্টার বা মিন ফিল্টার অ্যাপ্লাই করছি আর সেই ইমেজটাতে সল্ট অ্যান্ড পেপার নয়েজ আছে, তাহলে কি ঘটতে পারে? যেসব জায়গায় হোয়াইট পার্ট আছে সেখানে সেই হোয়াইট পার্ট গুলো ভীষণ চার নেবারে সব জায়গায় কপি হয়ে যাবে। হুম হ্যাঁ যদি কি না? সেটা মিন আর ফিল্টার ইউজ করি, মানে ম্যাক্স মিন ফিল্টার দুটো সেম তো, ম্যাক্স মিন ফিল্টার মানে হচ্ছে সেম বলতে আইদার ম্যাক্স অ্যাপ্লাই করব অথবা মিন অ্যাপ্লাই করব, অথবা মিন একসঙ্গে অ্যাপ্লাই দুটো না, করব। দুটো আলাদা ফিল্টার। আচ্ছা, তাহলে আইদার যদি ম্যাক্স মিন ফিল্টার অ্যাপ্লাই করব অথবা মিন অ্যাপ্লাই করব। তাহলে যদি মিন সল্ট ফিল্টারে অ্যান্ড পেপার নয়েজ থাকে, শুনে নাও, যদি সল্ট অ্যান্ড পেপার নয়েজ থাকে আর সল্ট অ্যান্ড পেপার নয়েজটা যদি ট্রুলি একদম 0 আর 255 এর দিকে এক্সট্রিম ভ্যালু হয়, আমি যদি ম্যাক্স ফিল্টার অ্যাপ্লাই করি তাহলে পুরো ইমেজটা হোয়াইট হয়ে যাবে, ম্যাক্সিমাম পিক্সেল। আর যদি আমি মিন ফিল্টার অ্যাপ্লাই করি পুরো ইমেজটাই ব্ল্যাক হয়ে যাবে, ম্যাক্সিমাম পিক্সেল। বললাম, বোঝা গেল কিনা? হ্যাঁ দাদা বোঝা গেছে। ঠিক আছে, বাকি ফিল্টার গুলো আমাদের যদি দেখতে হয় তাহলে আমাদের ইসের পোর্শন গুলো পড়াতে হবে। ওর নাম কি বলে? টাইপ অফ ই, মানে টাইপ অফ নয়েজ। টাইপ অফ নয়েজটা পড়িয়ে বাকি ই ফিল্টার গুলো আমরা নেক্সট ক্লাসেই পড়বো ওখানে। তো এর মধ্যে একটা ই বলো, কালকের তো ক্লাসটা করলে না, এর মধ্যে একটা টাইম বলো যে টাইমের মধ্যে এই তাহলে আমরা কমপ্লিট করে ফেলবো। তাহলে আমাদের কিন্তু মোটামুটি 2 নম্বর চ্যাপ্টার আর এইখানকার এই চ্যাপ্টারটার মধ্যে কিন্তু দেখতে হবে কিন্তু জিনিসটা। দেখে এসো যে এই জিনিসগুলো বলছি। দাদা কালকে সকালবেলা কালকে সকালে পড়ো। আমার অসুবিধা নেই সকালে। না দাদা প্রবলেম হবে না। কালকে তাহলে কটার দিয়ে পড়বে? কালকে সকালে। হ্যালো, কিছু শুনতে পেলাম হ্যাঁ না। দাদা হ্যাঁ, কি শোনা যাচ্ছে না, পুয়ার কানেকশন দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছ বা শুনতে পাচ্ছ? হ্যাঁ এবার শুনতে পাচ্ছি। হ্যাঁ, তা হ্যাঁ কালকে হ্যাঁ দাদা সকালে শোনা ক্লাস, যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কালকে সকালে 8:30 দিয়ে করো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে দাদা। ঠিক আছে, তাহলে কালকের দিন আমরা এই পোর্শনটা তাহলে একটুখানি করে ফেলবো, ওখানে নয়েজের পোর্শনটা করে ফেলতে পারবো, এই ছোট পোর্শনটা করে ফেলতে পারবো। ইমেজ কম্প্রেশনটা আমরা পরে রাখছি, এই পোর্শনটা করে ফেলবো। এখানকার এই যে বাউন্ডারি ডিটেকশন, এজ ডিটেকশন, এগুলোর ক্ষেত্রে জাস্ট ফিল্টারটাকে চেঞ্জ করতে হবে, আলাদা আলাদা ধরনের ফিল্টার অ্যাপ্লাই করতে হবে। তো এগুলো সহজ পোর্শন আছে, তো এই পোর্শনটাও করে ফেলবো। দেখা যাক। তা ইমেজ রেস্টোরেশন আর এই ইমেজ সেগমেন্টেশন, এই দুটো চ্যাপ্টারটা করা যায় কিনা, তাহলে মোটামুটি ফুরিয়ার মানে ফ্রিকোয়েন্সি ডোমেনের পোর্শনটা আর ইমেজ কম্প্রেশন, এই দুটো পোর্শন বাকি থাকবে।
ঠিক আছে, যাই হোক, তা কালকে সকালে, ঠিক আছে? দাঁড়াও, এটা পাঠিয়ে দিই। আচ্ছা, দাঁড়াও এক সেকেন্ড, দাঁড়াও, সেভ করলাম তো সেভ করলাম, ওপেন হলে হয় আবার। হুম, তা এই পোর্শনটা পড়ে ফেলো আর সেকেন্ড চ্যাপ্টারটাও পড়ে ফেলো, ঠিক আছে? রাখলাম তাহলে।